প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য অজিত দত্তের লেখা নোর কবিতাটি আজকে আমি পড়াবো। কবিতায় যাওয়ার আগে কবি সম্পর্কে খুব সংক্ষেপে আমি দু চার কথা তোমাদেরকে বলতে চাই। আধুনিক বাংলা কাব্য আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন কবি অজিত দত্ত। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যে, বিশেষ করে আধুনিক কবিতার প্রেক্ষাপটে তাঁর আবির্ভাব। 1907 সালের 23শে সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের বিক্রমপুরে কবি অজিত দত্ত জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন অতুল কুমার দত্ত এবং মাতা হেমনলিনী দেবী। তিনি বুদ্ধদেব বসুর সাথে প্রগতি পত্রিকায় সম্পাদনা করেন। পরবর্তীকালে তিনি কল্লোল গোষ্ঠীতে যোগ দেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল কুসুমের মাস, পাতাল কন্যা, নষ্ট চাঁদ, ছায়ার আলপনা, জানালা, কবিতা সংগ্রহ, শ্রেষ্ঠ কবিতা, সাদা মেঘ, কালো পাহাড় ইত্যাদি। তোমাদের পাঠ্য যে আলোচ্য কবিতা নোর, এই নোর কবিতাটি 1971 সালে প্রকাশিত তাঁর সর্বশেষ কাব্যগ্রন্থ সাদা মেঘ কালো পাহাড় থেকে সংকলিত। এবার তোমরা তোমাদের পাঠ্য বইটা সামনে খুলে রাখো। এবার আমি সরাসরি কবিতায় চলে যাব। কবিতার নাম নোর। নোর কথার অর্থ কি? নোর কথার অর্থ হল লোহার তৈরি একটা অঙ্কুশ বিশেষ, নৌকা বা জাহাজ বাঁধার জন্য ব্যবহার করা হয়। কোনো ঘাটে বা বন্দরে নৌকা বা জাহাজ বেঁধে রাখার জন্য এই নোঙর ব্যবহার করা হয়। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, সারা রাত মিছে ডাঁড় টানি, মিছে ডাঁড় টানি। এখানে পাড়ি দেওয়া কথার অর্থ কি? পাড়ি দেওয়া মানে নদীতে বা সমুদ্রে যাওয়া বা পার হওয়া। আর সিন্ধু পারে কথার অর্থ কি? পুরাণে বর্ণিত আছে সপ্ত সিন্ধু, যেমন লবণ, ইক্ষু, সুরা, ঘৃত, দধি, দুগ্ধ, জল। এই হল পুরাণে বর্ণিত সপ্ত সিন্ধু। কিন্তু এখানে সিন্ধু পারে বলতে সমুদ্র পারের কথা বলা হয়েছে বা পাশ্চাত্য দেশের কথা বলা হয়েছে। তট কথার অর্থ কি? নদীর তীর বা পাড়। আর ডাঁড়, ডাঁড় হচ্ছে একটা দণ্ড বিশেষ, যা দিয়ে নৌকাকে ঘোরানো যায়, ফেরানো যায়, নৌকা চালানোও যায়। পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। কবি হচ্ছেন সুদূরের প্রেয়াসী। তাঁর একটি চঞ্চল সুন্দর একটা মন আছে, যে মন অজানা অচেনার উদ্দেশ্যে পাড়ি দিতে চায় দূর সমুদ্র পারে। কিন্তু ব্যক্তি জীবনে তিনি নানা কর্মের বন্ধনে বাঁধা পড়ে আছেন। সংসারের বিভিন্ন দায়িত্ব, কর্তব্য, তাঁর যে দৈনন্দিন জীবন এখানে বাঁধা। কবির রোমান্টিক মন কিন্তু সেই বন্ধন থেকে মুক্তি পেতে চায়। সারা রাত মিছে ডাঁড় টানি, মিছে ডাঁড় টানি। এখানে যে স্বপ্নময় আর রূপকথার দেশের কল্পনা কবির মনকে প্রতি মুহূর্তে চঞ্চল করে তোলে, বাস্তবে কিন্তু কবির পক্ষে সেখানে পৌঁছনো সম্ভব হয় না। তবু তো কবির সুদূর প্রেয়াসী মন আশায় বুক বেঁধে সারা রাত ধরে কল্পনার জাল বুনে চলে। আসলে সারা রাত মানে হতাশার মধ্যেও তিনি তাঁর স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন। আসলে জীবনের নৌকা জীবন সমুদ্রে তথা বৃহত্তর জগতের বুকে পাড়ি না দিয়ে
স্থবিরতার কারণে নদীর তটভূমিতে দাঁড়িয়ে রয়েছে। এখানে নোঙর স্থবিরতার প্রতীক। এরপর কি? জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। দেখো, এখানে কবির নৌকো নোঙরে বাঁধা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর জোয়ারের যে জলোচ্ছ্বাস, যে ঢেউ এসে সেই নৌকোকে প্রচণ্ডভাবে আঘাত করছে। সে আঘাত তাকে বারবার নীরবে সহ্য করতে হচ্ছে। অবশেষে কি হচ্ছে? প্রাণহীন হয়ে সেই ঢেউগুলো আবার সমুদ্রের দিকে ছুটে চলে যাচ্ছে। সমুদ্রে যখন জোয়ার আসে, তখন প্রবল জলোচ্ছ্বাস আছড়ে পড়ে, আর সেই জলোচ্ছ্বাসের প্রাণ স্পন্দন কিন্তু তীব্র এবং ভয়ঙ্কর। আর এখানে জোয়ার বলতে কবির মনের যে স্বপ্ন, সেই স্বপ্ন কতটা প্রাণবন্ত সেটা বোঝাতে এই জোয়ারের ঢেউয়ের সাথে তুলনা করা হয়েছে। কবিকে অনেক বিরূপ সমালোচনার ঢেউয়ের আঘাত সহ্য করতে হয়েছে, কিন্তু এ তরিকে, অর্থাৎ কবির নিজস্ব যে কবি সত্তা, কাব্য প্রত্যয়কে তা বিচলিত করতে পারেনি। বরং তারা কি করেছে? মাথা ঠুকে ফিরে গেছে সমুদ্রের দিকে। এরপরে কবি কি বলেছেন? তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। দেখো, ভাটার শোষণ বলতে এখানে কি বোঝানো হয়েছে? দেখো, চন্দ্র ও সূর্যের আকর্ষণে নদীর সাগরে জোয়ারের যে জলোচ্ছ্বাস ঘটে, সেই জলোচ্ছ্বাস মুহূর্তে প্লাবিত করে তটভূমিকে, কিন্তু পর মুহূর্তেই ভাটার শোষণ সেই প্রবল প্রাণ শক্তিকে স্তিমিত করে দেয়, দুর্বল করে দেয়। আসলে কবির ব্যক্তি জীবনের আশা, নিরাশা, সাধ ও সাধ্য বা প্রাপ্তি অপ্রাপ্তির প্রসঙ্গে এখানে জোয়ার ভাটার কথা বলা হয়েছে। কবি জীবনে নতুনের ঠিকানা লাভের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা প্রবল উচ্ছ্বাস সৃষ্টি করে, কিন্তু পর মুহূর্তেই ভাটার শোষণ শুরু হয়ে যায়, অর্থাৎ তা আবার স্থিমিত হয়ে যায় কঠিন বাস্তবের অভিঘাতে। পরবর্তী পংক্তিতে কবি কি বলেছেন? জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। কবি কিন্তু বণিক নন, তাহলে তার বাণিজ্য তরীতে কি আছে? সাহিত্য কীর্তি আছে, যা নিয়ে তিনি ভেসে যেতে চান দূর সুদূরের পারে, সাত সমুদ্রের পারে। সেই সুদূর জগতে কবি কি করতে চান? মেতে উঠবেন সৃষ্টিশীল কাব্য রচনায়। কবি যখনই ভাবেন সংসারের বাঁধন ছিন্ন করে তিনি চলে যাবেন তাঁর সেই স্বপ্নের জগতে, ঠিক সেই মুহূর্তেই তার মনে পড়ে যায় বাস্তবতা, অর্থাৎ জীবন ও সংসারের যে দায়িত্ব, কর্তব্য, আর অবিচলিত তাঁর কবিসত্তা, কাব্য প্রত্যয়। তখন আর তাঁর গন্তব্যে পৌঁছনো হয় না। তিনি যতই দাঁড় টানেন, তাঁর তরী জোয়ারেও স্থির, আবার ভাটাতেও স্থির হয়ে থাকে। এরপর কি? যতই না দাঁড় টানি, যতই মাস্তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। এখানে মাস্তুল কথার অর্থ কি? নৌকোতে পাল টাঙানো হয় যে দণ্ড, তাকে মাস্তুল বলা হয়। দেখো, কবি এখানে দাঁড় টানছেন, আবার মাস্তুলে পালও বেঁধে দিয়েছেন, কিন্তু তাঁর যে নৌকো চিরকাল সেই নোঙরে তার কাছি বাঁধা আছে। দেখো, সৃষ্টিশীল মানুষের কল্পনাপ্রবণ একটা মন থাকে, আর সে মন বারবার বাস্তবের বন্ধনকে ছিন্ন করতে চায়। কিন্তু কঠোর বাস্তবতার সংঘাতে জীবনের অনেক স্বপ্ন বা কল্পনা
অপূর্ণ থেকে যায়। কবির জীবনও বাস্তব জগৎ ও সংসারের বাঁধনে বাধা পড়ে আছে। কবির ইচ্ছা সিন্ধু পারে যাওয়া, কিন্তু তার কাব্য প্রত্যয় এপারে নোঙর ফেলেছে। আর সেই কারণে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পেরেছেন, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। এরপর আমরা কি দেখছি? নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার ডাঁড়ের নিক্ষেপে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই ডাঁড় টানা। এখানে দেখো, সমুদ্রের উতাল পাতাল ঢেউয়ের যে গর্জন, একাকিত্বের যে নিস্তব্ধ মুহূর্ত, তাকে যেন আতঙ্কিত করে তুলছে। আর সেই আতঙ্কে শরীর ও মন একেবারে কেঁপে কেঁপে উঠছে। আর কি, যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই ডাঁড় টানা। সমুদ্রগামী জাহাজের নাবিকরা আকাশে তারা দেখে তারা দিক নির্ণয় করে, তবে তাদের যে জলযান, নৌকো বা জাহাজ, তা কিন্তু চলমান। আর কবি তারা দেখে দিক নির্ণয় করতে চান, কিন্তু তাঁর যে বিরামহীন ডাঁড় টানা, তা তো ব্যর্থ হয়েছে। কেননা তার যে নৌকা, সে তো তটের কিনারে নোঙরে বাঁধা চিরকাল। দেখো, কবির মন সমস্ত বাধা অগ্রাহ্য করে ডাঁড় টেনে চলে। আর প্রতিবার ডাঁড় টানলে যে শব্দ ওঠে, তা যেন স্রোতের ঠাট্টা, বিদ্রূপ বা উপহাস। কারণ কি বলতে পারো তোমরা? কারণ হচ্ছে, স্রোত তো গতিশীল, কিন্তু কবির যে জীবন তরী, তা যে আটকা পড়ে আছে, নোঙর পড়ে গেছে তটের কিনারে। সব শেষে কবি কি বলেছেন? তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। সারা রাত তবু ডাঁড় টানি, তবু ডাঁড় টানি। সপ্তসিন্ধু, সপ্তসিন্ধু, দেখো পুরাণে কথিত যে সপ্তসিন্ধুর কথা, তা আমি আগে বলেছি। এখানে কিন্তু কবি পাশ্চাত্যের কথা বলেছেন। কবি তরি ভরা পণ্য নিয়ে, অর্থাৎ তার সাহিত্য সম্ভার নিয়ে সাত সমুদ্রে পাড়ি দিতে চান। কর্মজগতের বাইরে কবি জীবন নৌকোকে ভাসাতে চান। আমরা বলতে পারি, এখানে মানুষকে তরি আর মানুষের যে কর্মসাধনা, তাকে কবি পণ্য বলে চিহ্নিত করেছেন। সবশেষে আমরা কি বলতে পারি? কবিতার মধ্যে স্বপ্ন ও বাস্তবতার দ্বন্দ্ব রয়েছে। আর কি আছে? দায়িত্বের বন্ধন আর ব্যর্থতা ও হতাশা। দেখো, কবি এখানে নদী, নৌকা, নোঙর আর স্রোতের বিদ্রূপ, এগুলো রূপক হিসেবে ব্যবহার করেছেন। দেখো, নদীর রূপকে জীবনের বয়ে চলা, নৌকা হচ্ছে জীবনের, নিজের জীবন, আর নোঙর সংসার ও দায়িত্ব, আর স্রোতের বিদ্রূপ হচ্ছে জীবনের অসারতাকে বুঝিয়েছেন। আলোচনাটা এখানেই শেষ হলো। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেক বড় হও, জীবনে এগিয়ে যাও, এটাই আমার প্রার্থনা। আসছি, সবাই ভালো থেকো।